সকাল ৬টা। রূপসাঘাট তখন আর ঘুমিয়ে নেই। চারপাশে শুধু মানুষের কোলাহল। আমি ফাহাদ। আমি গল্প বলতে পছন্দ করি। মাছ বিক্রেতার হাট, ক্রেতাদের দরদাম, শ্রমিকদের ছোটাছুটি। লোকজনের এমন ভিড় যেন এখানে কয়েক পা হাঁটাও যেন একটা কাজ। কেউ মাছ নিয়ে ছুটছে, কেউ মাছ নামাচ্ছে, আবার কেউ দিনের প্রথম বেচাকেনাটা শেষ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আজকের গল্পে আমি এসেছি খুলনা রূপসা ঘাটে। রূপসা নদীর তীরে গড়ে ওঠা এই ঘাট খুলনার মানুষের কাছে নতুন কোনো জায়গা নয়। দীর্ঘদিন ধরেই নদী, নৌযান, ব্যবসা বাণিজ্য আর মানুষের যাতায়াতকে ঘিরে এই এলাকা গুরুত্বপূর্ণ হয়ে আছে। আর সেই ব্যস্ততারই একটা বড় অংশ জুড়ে আছে রূপসার মাছের আড়ত। এই আড়ত ঠিক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার নির্ভরযোগ্য লিখিত কোনো ইতিহাস খুব সহজে পাওয়া যায় না। তবে রূপসা ঘাটকে ঘিরে দীর্ঘদিন ধরে মাছের বেচাকেনা ও নদীকেন্দ্রিক ব্যবসা চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছু। বদলেছে শহর, বদলেছে মানুষের জীবনযাপন, বদলেছে মাছ ধরার পদ্ধতি আর পরিবহনের মাধ্যম। কিন্তু রূপসাঘাটের সকাল যেন এখনও সেই পুরনো ব্যস্ততাকেই ধরে রেখেছে। ভোর হতে না হতেই এখানে আসতে শুরু করে মাছ। সাগর থেকে আসা মাছ, নদী খাল থেকে আসা মাছ, সুন্দরবনের আশেপাশের মাছ, আবার খুলনা ও আশেপাশের এলাকার ঘের ও বিলের মাছ। সব মিলিয়ে এই আড়তে তৈরি হয় মাছের এক বিশাল বাজার। এখানে মাছ শুধু বিক্রি হয় না, একটা মাছের সঙ্গে জড়িয়ে থাকে অনেকগুলো মানুষের গল্প। যে জেলে রাতভর নদীতে ছিল, যে মানুষটা ভোরে মাছ নিয়ে ঘাটে এসেছে, যে শ্রমিক মাথায় করে সেই মাছ বহন করছে, যে আড়তদার দিনের প্রথম হিসাবটা করছে, আর যে পাইকার এখান থেকে মাছ নিয়ে যাবে অন্য বাজারে। প্রত্যেকেই এই গল্পের একটা অংশ। মোটামুটি ভালো না খারাপও না, মোটামুটি। একটা মাছ যখন এখানে এসে পৌঁছায় তখন তার গল্প শেষ হয় না, বরং সেখান থেকেই শুরু হয় আরেকটা যাত্রা। দরদাম হয়, কেউ দাম বাড়ায়, কেউ কমায়। কখনো একটা মাছের দাম নিয়ে কয়েক মিনিটের তর্কও চলে। তারপর কোনো এক সময় সিদ্ধান্ত হয়, মাছ চলে যায় নতুন ক্রেতার হাতে। আর সেই মাছ হয়তো কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে খুলনার অন্য কোনো বাজারে, কোনো রেস্টুরেন্টে, কিংবা কোনো পরিবারের রান্নাঘরে। মূলত আপনি এই বাজারে কতদিন যাবত আছেন এবং কি কাজ করতেছেন? আমি 10 বছর ধরে এই বাজারে আছি। তারপরে বাজারে অবস্থা একটু খারাপ, মাছ কম। আগে অনেক মাছ ছিল, সাগর বন্ধ, জঙ্গল বন্ধ হয়েছে, তো এই জন্য মাছ কম। জঙ্গল খুলে গেলে আরো মাছ বেশি হবে। এখন টলিগির মাছ বিক্রি হচ্ছে, সাগর মাছ কম একটু। সাগর জঙ্গল খুলবে না, আপনার ধরেন 10-12 দিন পরে মাছের চাপ বেশি হবে না। মানে এখন মাছের চাপ কম আছে, সাগর বন্ধ করে মাছের চাপ বেশি। এখানে দাঁড়ালে আরেকটা বিষয় খুব সহজেই বোঝা যায়। একটা শহর শুধু বড় বড় বিল্ডিং, রাস্তা আর যানবাহন দিয়ে তৈরি নয়। একটা শহর তৈরি হয় মানুষের কাজ দিয়ে। কারো দিন শুরু হয় অফিসে যাওয়ার জন্য, কারো দিন শুরু হয় দোকানের শাটার তুলে, আর এই মানুষগুলোর দিন শুরু হয় আরও আগে, সূর্য ওঠার আগে। কারণ এখানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। সকাল যত বাড়তে থাকে তত বাড়ে ব্যস্ততা। মাছের ঝুড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বরফ ভাঙার শব্দ, মানুষের ডাক, রিক্সা, ভ্যান আর ছোট যানবাহনের চলাচল, তার সঙ্গে নদীর বাতাস আর মাছের গন্ধ। সবকিছু মিলিয়ে রূপসাঘাটের সকালটা অন্যরকম। ক্যামেরা দিয়ে এই দৃশ্য ধারণ করতে গেলে একটা জিনিস বারবার মনে হয়, এখানে কোনো কিছুই অভিনয় করা নয়, সবকিছু সত্যি। মানুষগুলো সত্যি কাজ করছে, সত্যি দরদাম করছে, সত্যি জীবিকার জন্য তারা ছুটে চলেছে। আর এই বাস্তবতাটাই হয়তো রূপসা ঘাটের সবচেয়ে বড় সৌন্দর্য।
সকাল 6টা থেকে শুরু হওয়া এই কোলাহল হয়তো কিছুক্ষণ পরে ধীরে ধীরে কমে যাবে। মাছের ঝুড়ি কমে আসবে, মানুষের ভিড়ও একটু একটু করে সরে যাবে। কিন্তু পরের দিন আবার সকাল হবে, আবার রূপসাগর জেগে উঠবে, আবার মাছ আসবে, আবার দরদাম হবে, আবার মানুষের হাঁক ডাকে ভরে যাবে পুরো ঘাট। আর এইভাবেই নদীর পাড়ে মানুষের ভিড়ের মধ্যে প্রতিদিন নতুন করে লেখা হবে রূপসাঘাটের গল্প। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু রূপসাঘাটের গল্প চলতেই থাকবে।